আমাকে যারা কিপটা মনে করে, ভিডিও দেখে যারা ভাবে যে আমি কিপটামি করি কিংবা এই বাজে প্ল্যান দেখাই, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, আমার কিন্তু বাজেট ছোট না, আমার স্বপ্নটা অনেক বড়, তাই প্ল্যানটা একটু টাইট। আমার এই কষ্ট করার পেছনে, কষ্ট করে চলার পেছনে সত্যিটা একটু অন্যরকম। এখন যে টাকা তুলতেছি, আমার স্যালারি থেকে মাত্র 20,000 টাকা তুলতেছি, আর এই টাকাটা আমি হচ্ছে সমিতিতে জমা দিই প্রতি মাসে, এবং অগ্রিম আমি সমিতি থেকে 2,80,000 টাকা নিছি আমার ঘর বানানোর জন্য। স্বপ্নের সুন্দর একটি বাড়ি আপনারা যে দেখতে পাচ্ছেন, আমার সেই বাড়ির কাজের জন্য আমি কিন্তু মোটা অঙ্কের টাকা সমিতি থেকে নিছি। এখানে না দিছি লোন, না দিছি কোনো ইন্টারেস্ট, শুধু আমরা যৌথভাবে সমিতি করে একে অপরকে সহযোগিতা করি। এইটা অফিস থেকে আমরা যৌথভাবে করছি। তো সেই টাকাটা আমি আগেই নিছি এবং প্রতি মাসে এখন জমা দিই। আর মাত্র 2টা কিস্তি দিলেই আমার এই টাকা শোধ হয়ে যাবে, 2,80,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এই টাকা দিয়ে ঘরের কাজে অনেক সাহায্য করতে পারছি আমি আমার হাজব্যান্ডকে। এর পাশাপাশি আমরা কিন্তু আরও ছোট্ট ছোট্ট কিছু ডিপিএস চালাই, যেটা আমি আপনাদেরকে বলি কথায় কথায় যে ডিপিএস করবেন, সঞ্চয় করবেন। ভাই বোনেরা, আপনাদেরকে দেখাই আমি কি করব না, আমি করি বলেই তো আপনাদেরকে সঞ্চয়টা দেখাতে পারি, এই প্ল্যানটা দেখাতে পারি। তো হঠাৎ করে একটা ফ্যামিলির আয় থেকে, তার সুন্দর করে চলার প্ল্যান থেকে যদি 20-30 হাজার টাকা একটা প্ল্যানে খরচ করে, তাহলে আপনারা বুঝুন তাহলে তার সেই সংসারটা কিভাবে চালাতে হয়। সংসার জীবনে প্রতিদিন আমার এই ত্যাগ, আমার এই কষ্ট করে চলা, আমার হিসাব করে চলা, সন্তানদের স্যাক্রিফাইস সব কিছু মিলে আপনাদের চোখে যেটা কিপটামি, সেটাই কিন্তু আমি প্রতি মাসে আমি আমার ঘরের কাজে, নিরাপদ জায়গার কাজে, ভবিষ্যতের একটা নিরাপদ জায়গা তৈরি করার জন্য কিন্তু আমি টাকাটা খরচ করতেছি। যখন কেউ নিজের একটা বাড়ি করতে চায়, তাকে কিছুদিন একটু কষ্ট করতেই হয়। এটা কিপটা হয় না, এটা নিজের পরিবারের ভবিষ্যতের জন্য সংগ্রাম করা। দেখুন ভাই বোনেরা, আজকে যে টাকাটা আমি বাঁচাই, সেটাই আমার বাড়ির প্রতিটা ইটের দেয়াল সুন্দর করে তৈরি হয়েছে। আমার বাচ্চাদের মাথার উপরে নিরাপদ একটি ছাদ হয়েছে। মানুষ শুধু বর্তমান মুহূর্ত দেখে, কিন্তু পিছনের ত্যাগ দেখে না। আমিও চাই সুন্দরভাবে চলতে, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে কিছুদিনের জন্য শক্তভাবে চলতে হয়। তিল তিল করা কষ্টের টাকায় জমানো উপার্জনে আমাদের এই স্বপ্নের ঘর আজকে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, টয়লেটের টাইলস কমপ্লিট হয়ে গেছে, আর এই যে পাইপগুলো দেখায়, এগুলো হচ্ছে এখন ছাদের ট্যাঙ্কি উঠবে। তো ট্যাঙ্কি সব জায়গায় পানির লাইনের জন্য এই পাইপগুলো আনা হয়েছে। এই যে দেখুন, এই টয়লেটে আলাদা টাইলস করা হয়েছে, 2 টয়লেটে 2 ধরনের টাইলস করা হয়েছে। এইটা হয়েছে আমার মেয়ে পছন্দ করছে এই টাইলসটা। ও বলছে আম্মু একটু অফ হোয়াইটের মধ্যে দিও। তো ভিডিওতে কেমন সুন্দর আসছে আমি জানি না, আমাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ আলহামদুলিল্লাহ। আমার এটুকুতেই মানে আমি অনেক খুশি, কারণ আমাদের কষ্ট করা উপার্জনে একটা কিছু হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব সুন্দরভাবে এই স্বপ্ন পূরণ পুরোটা করতে দেয়, সেই তৌফিক যেন থাকে। আপনারা দোয়া করবেন। তো ঘরে এখনও টাইলস করা হয় নাই ফ্লোরে। এই যে দেখুন, আমার স্বপ্নের রান্নাঘর, রান্নাঘরের টাইলসটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে পুরো রান্নাঘরটা অনেক বড়, আর এখানে স্ল্যাব টাইলসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরুন, আমি চাইছিলাম ব্ল্যাক কালার দিতে, কিন্তু আমার হাজব্যান্ড একটু অপছন্দ করলো ব্ল্যাকটা। সে আমাকে অনেক যুক্তি দিল যে যখন অনেক বয়স হবে, যখন তুমি চোখে কম দেখবা, তখন ব্ল্যাকটা তোমার কাছে খারাপ লাগবে। সব কিছু বিবেক বিবেচনা করে আমরা কিন্তু অবশেষে ব্ল্যাকটা চেঞ্জ করে এই ধরনের একটা হোয়াইটের মধ্যে হালকা প্রিন্টেড টাইলস, এই যে স্ল্যাব টাইলস দিলাম। তো দেখুন, টাইলস করার পরে আমার রান্নাঘরটা একটু একটু করে খুব সুন্দর হইতেছে। কেমন লাগছে ভাই বোনেরা আপনারা জানাবেন। এইটার জন্য আমি অনেক কষ্ট করি, অনেক ত্যাগ করি, অনেক স্যাক্রিফাইস করি। একটা ফ্যামিলিতে স্বাচ্ছন্দ্যে চলে, সেখান থেকে যদি 30,000 টাকা বা 20-30 হাজার টাকার উপরে যদি প্রতি মাসে একটা জায়গায় চলে যায়, তখন তার কিভাবে খেয়ে পরে বাঁচতে হয়, সেটা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আপনারা কিন্তু উপলব্ধি করবেন। যেখানে আমাদের 2-3 হাজার টাকা, 5,000 টাকা খসে গেলেই আমরা কতটা কষ্ট করি, সেখানে আমি আমার ছেলেমেয়েকে নিয়ে কিভাবে স্বাচ্ছন্দ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে চলতাম, সেই চলাটা থেকে আমি যে এই যে স্যাক্রিফাইসটা করি, আমি মোটা অঙ্কের কিছু টাকা সমিতি থেকে নিছি কিংবা ডিপিএস চালাই, সব কিছু মিলিয়ে যে আমি স্যাক্রিফাইসটা করতেছি, এই জন্যই কিন্তু আমার স্বপ্ন পূরণ হইতেছে। তো এই কষ্টটা আমার মনে হয় আল্লাহ যদি চান, মুখ তুলে বেশি দিন না, আর মাত্র 2 মাস গেলেই আমার কিন্তু লোন শোধ হয়ে যাবে বা কিস্তি শোধ হয়ে যাবে। তো আপনারা দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদের আয় বরকত আরও বাড়িয়ে দেন। আল্লাহ ভরসা, আমি যেন সব কিছু সুন্দরভাবে চালাতে পারি, আমার বাচ্চাদের কষ্ট দূর হবে, সংসারটা আবার সুন্দর করে আমি চালাতে পারবো। তো এই সাময়িক কষ্টটা যদি আমি সহ্য করতে নাই পারতাম, তাহলে কিন্তু আমি ভালো কিছুর মুখ দেখতাম না। তো সেই জন্যে আপনাদেরকে আমি বাড়ির এই অংশটুকু দেখাইলাম ভাই বোনেরা, কেন এত কষ্ট করি, কেন আমি কষ্ট করে চলি, হিসাব করে চলি। আর আয় বুঝে ব্যয় করাটা, এটা হয়েছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমার থাকলেই যে অনেক ব্যয় করব, সেটা কিন্তু কথা না।
অসময়ে কাজে লাগবে যদি আমি টাকা সঞ্চয় করি। তো গত 3 মাস 4 মাস ধরে আমি এভাবে চলি। এর আগে কোনো দিনই এইভাবে চলতে পারতাম না, এত কন্ট্রোল নিজেকে আমি করতে পারি নাই। কেন চলি তার আরও কিছু উদ্দেশ্য আছে। দেখুন, এই বাড়ি করার পরেও আমার কিন্তু চিন্তা আছে, আমার 2টা বাচ্চা স্কুলে পড়ে, যারা কিনা বছর শেষে স্কুলে ভর্তি, সব মিলিয়ে আমার হিসাবটা একটু চাপের। সবাই শুধু মাসের খরচ দেখে, কিন্তু বছরের বড় বড় খরচগুলো কিন্তু কেউ দেখে না। বছর শেষে বাচ্চাদের নতুন ক্লাসে ভর্তি, ড্রেস, বই, খাতা, ব্যাগ সবই কিন্তু একসাথে লাগে। এইসব মিলিয়ে বছরের শেষের দিকটা নিজেদেরকে অনেক ভারী মনে হয়। আর এই সাথেই কিন্তু আমি সমিতির টাকা দিচ্ছি, ডিপিএস চালাইতেছি, সব মিলিয়ে কিন্তু আমার হিসাবটা একটু টাইট হয় স্বাভাবিক। কারণ আমি জানি আজকের এই চাপটা আগামী দিনের শান্তি। আজকে যে কষ্ট করছি এগুলো একদিন দাঁড়িয়ে থাকবে আমার নিজের ঘর হিসেবে, আমার বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ হিসেবে, আমার পরিবারের হাসি হিসেবে। আমার কাছে মনে হয় বছর শেষ মানেই শুধু খরচ না, বাচ্চাদের নতুন স্বপ্নের শুরু। আমি হয়তোবা আজকে টাইট প্ল্যান করি, কিন্তু প্রতিটা টাকাই পেছনে আছে কিন্তু আমার বাচ্চার আগামীকাল, আমার নিজের ঘর, আমার পরিবারের নিরাপত্তা। ভাই বোনেরা, আপনাদের যদি ঘড়ি দেখাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন। জানেন এখন কত বাজে? রাত বাজে 12টা। আমার হাজব্যান্ড অফিস থেকে আসছে, তাকে আমি খাবার দিয়ে পাশে বসে বসে এই যে আমি পালং শাক করতেছি। সফলতা বা ভালো জিনিস কিন্তু 1 মিনিটেই আসে না, হাতের তুড়িতেই আসে না। এই হাতের তুড়িতে টাকা শেষ হয়, কিন্তু সফলতা কিন্তু হাতের তুড়িতে আসে না। এই যে দেখুন, আমি কিন্তু রাত 12টা বাজে এখন পালং শাক কুটতেছি। সমস্ত শাক কিংবা তরিতরকারি কুটে আমি রাখবো, চুলার পাশে রেখে দেবো সুন্দর করে ঢেকে। তারপর আমি এটা সকালে ঘুম থেকে উঠে যেন সহজ হয়, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে শেষ করে নাস্তা দিব। তারপর এই যে শাক তরকারি কুটতেছি, যাই দেখেন আপনারা, এটা কিন্তু সকালে খাওয়ার জন্য না, এটা এখন রাতে পরিষ্কার করে রাখবো। ঘুম থেকে উঠে আমি রান্না করব, তারা যেন দুপুরে খেতে পারে। তাহলে আমি মা, দেখুন আমাকে ঘুম থেকে, এই যে রাতের বেলা আমি রাত 12টা-1টা পর্যন্ত কাজ করব, খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো, আবার দুপুরের রান্নাটা করব, টেবিলে রেখে যাব। সব কিছু কমপ্লিট করে তবে কিন্তু আমাকে বাহিরে সার্ভিস দিতে হয়। এইটুকু স্যাক্রিফাইস আমি করি বলেই কিন্তু স্বামীর হাত ধরে সুন্দর করে সংসার চালাতে পারতেছি, স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি। তো এত কষ্টের টাকা, এত কষ্টের ফল, এত কিছু, সেটা কি আমি বিনা হিসাবে খারাপভাবে খরচ করব? বলুন ভাই বোনেরা, কখনোই করব না। কারণ প্রতিটা টাকা ইনকামের পেছনে কতটা কষ্ট, কতটা ঘামে ঝরা পরিশ্রমের ফল, সেটা তো খুব ভালো করে আপনারা জানেন, যারা আমার মতন কষ্ট করে উপার্জন করেন। তো যাই হোক ভাই বোনেরা, এটা আমি এখন যেভাবে চলি এভাবে কিন্তু আগে চলতাম না। আগে যখন 20-30 হাজার টাকা আমার ফ্যামিলিতে এভাবে আটকাতাম না। আমরা ডিপিএস করি ঠিক আছে, কিন্তু এরকম মোটা অঙ্কের টাকা আমরা সমিতি কিংবা অন্য কোথাও দিতাম না। তখন কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে দিব্যি সুন্দর মতো রিল্যাক্সেবল একটা লাইফ কাটাইছি, যখন খুশি তখন ঘুরে বেড়াইছি, মার্কেটিং করছি, কোনো অসুবিধা নেই। জীবনে এত কাপড় চোপড় কিনে ফেলছি যে 2-4-10 বছরে না কিনলেও চলবে। আমি আমার বাচ্চাদেরকে জীবনে এত ভালো মন্দ খাওয়াইছি যে 2-1 বছর যদি আমরা কমও খাই, খারাপও খাই, তাতে কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ সুস্থই রাখবেন ইনশাল্লাহ। দেখুন, একটা ফ্যামিলিতে যদি বড়রা সুন্দর করে চলে, সেভিংস করে, টাকা পয়সার মূল্য বোঝে, তখন কিন্তু বাচ্চারাও কিন্তু সেরকম হয়ে যায়। একটা এক্সাম্পল দেই, সেটা হয়েছে আমার ছেলেটা ইদানিং, তাকে যে 20 টাকা করে দেওয়া হয় দৈনিক, সে যখন স্কুলে যায় টিফিন বাবদ তাকে 20 টাকা দেয়। তো এখন তো পরীক্ষা, খুব শর্ট টাইমে সে চলে আসে, সে কী করে, টিফিনটা খায় না। সে প্রতিদিন টাকা নেয় এবং সে জমায়। প্রত্যেক দিন টাকা নিয়ে সে কিন্তু বাহিরে যায় না, টাকাটা আমার কাছ থেকে নেওয়ার পর সে ঘরে একটা জায়গায় রেখে যায়। হঠাৎ করে আমাকে সে বলছে, আম্মু দেখো আমার 80 টাকা হয়েছে, তো আজকের 20 টাকা দাও, তুমি 100 টাকার একটা নোট দাও, আর আমার কাছ থেকে খুচরা 80 টাকা নিয়ে নাও। তো আমি বলছিলাম কেন? পরে বলছে, না খুচরা থাকলে যদি আমি ভেঙে ফেলি, এই জন্য 100 টাকা আমি ভাঙবো না। আমি বলছি, তুমি এটা দিয়ে কী করবা? সে বলতেছে, আম্মু এটা দিয়ে আমি ব্যাডমিন্টন কিনবো। কারণ ওর জন্য যে গত বছর ব্যাডমিন্টন কেনা হয়েছিল সেটা ভেঙে গেছে, যে কারণে তার খুব ইচ্ছা পরীক্ষার পরে সে ব্যাডমিন্টন খেলবে, এবং তার আব্বু তাকে বলছে যে তুমি তো নিজের টাকা জমিয়েই করতে পারো। তো সেই জন্য সে প্ল্যান করছে তার টিফিনের টাকা জমাই সে ব্যাডমিন্টন কিনবে। এখন দেখুন, একটা ব্যাডমিন্টন ভালো কিনতে গেলে এক জোড়া অনেক টাকা লাগে। তার এই ত্যাগ, ছোট্ট ত্যাগ দেখে কিন্তু আমরা এত খুশি যে তার এই ব্যাডমিন্টন কেনার জন্য সে 100 টাকা জমাইছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় এটা 1 কোটি টাকার সমান। তো তার এই ত্যাগ দেখে কিন্তু আমরা খুশি যে সে ছোট্ট মানুষ শিখতে পারছে। তো এই জন্য তাকে কিন্তু আমরা এই 100 টাকার বিনিময়ে তাকে এই 100 টাকা দিয়ে হয়তো বা তার পছন্দ মতো একটা জিনিস করতে দেবো, কিন্তু ব্যাডমিন্টন তো ঠিকই আমরা কিনে দেবো। এতে কি হলো জানেন? সেটা হলো যে আমার ছেলেটাও ধৈর্য শিখলো, সঞ্চয় শিখলো, পরিবারে যে কিভাবে টাকার মর্যাদা সেটা কিন্তু সে বুঝতে পারলো। পছন্দের জিনিসটা, তার শখের জিনিসটা কিভাবে কিনতে হয়, কিভাবে জমাতে হয়, আমরা যেমন অনেক পরে বুঝতে পারছি, কিন্তু আমার বিশ্বাস আমার ছেলে মেয়ে আরও আগে থেকেই বুঝতে পারতেছে। এই জন্যই আমি বলি ভাই বোনেরা, টাকা ইনকাম করা, টাকা ধরে রাখা আর টাকা সঞ্চয় করা কিন্তু এক কথা না। গত ভিডিওতে বলছি, আজকেও সেম কথাই বলবো। আমার বাচ্চা তো টাকা ইনকাম করতেছে না, কিন্তু সে কিন্তু টাকাটাকে
টাকাটাকে সঞ্চয় করতেছে, ধরে রাখতেছে। এটা তার একটা বুদ্ধিমত্তার পরিচয়, তার একটা প্ল্যান। সে ছোট বাচ্চা, ইমোশনে অনেক কিছুই করতে পারতো, ওই টাকাটা সে খেয়ে ফেলতে পারতো। সে ঘর থেকেই টাকাটা বের করে নেয়। আমি যখন টাকাটা দেই আস্তে করে এক জায়গায় টাকাটা রেখে বাসা থেকে বের হয়ে গেছে। কত পরিমাণ কন্ট্রোল সে শিখছে। আমি ইদানিং তার আচার আচরণ দেখে কিন্তু সত্যি মুগ্ধ হয়েছি। মাশাআল্লাহ, আপনারা আমার সন্তানদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা এই কষ্ট করে ধৈর্য ধরে আমরা যেন জীবনে আরও সফল হতে পারি, আমার বাচ্চারা যেন অনেক বড় হয়, ভালো হয়, সেই দোয়া রাখবেন। শুধু সার্টিফিকেট শিক্ষাই বড় শিক্ষা না। অনেকে আছে দেশ বা বিদেশে ডিগ্রি নিয়ে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু পারিবারিক শিক্ষাটা তাদের ভিতরে মোটেও নাই। এরকম বহুত মানুষ আশেপাশে আছে। আমার জীবনে অনেকে অ্যাপ্লাই করছে, আমাকে অনেক ছোট করছে অনেকে। আমি দেখছি তাদের ডিগ্রির কোনো অভাব নেই। কিন্তু এমন যেন না হয় যে ডিগ্রি নিয়ে আমি মানুষকে ছোট করলাম, অপমান করলাম। এমন যেন হয় যে শিক্ষাটা আসলে সার্টিফিকেট শিক্ষা কম হতে পারে, কিন্তু তার চারিত্রিক শিক্ষা, তার ধৈর্য, তার চলার স্টাইল, সে যেন ছোট বড় সবাইকে সম্মান দিয়ে চলতে পারে, সেই শিক্ষাটা যেন দিতে পারি। এটাই আপনারা দোয়া রাখবেন। তো আপনারা দোয়া রাখবেন আমার সন্তানকে আমি পড়াশোনা কতটুকু করতে পারবো, কতটুকু করাতে পারবো, সেটা কিন্তু তার ব্রেনের উপর নির্ভর করবে, ভাগ্যের উপর নির্ভর করবে। কিন্তু সে যেন একজন সঠিক মানুষ হয়, ইমানদার ব্যক্তি হয় এবং চরিত্র গঠনে সুন্দর হয়। সে যেন কারো অপকার না করে, ক্ষতি না করে, এইরকম কোনো ব্যক্তি যেন এরকম তৈরি না হয় আমার সন্তান, সেটা যে আপনারা সবসময় দোয়া রাখবেন। অনেক সময় আমি অনেকের গল্প শুনছি যে আপু বাচ্চারা বুঝতে চায় না, বাচ্চারা বোঝে না। আমরা যখন হঠাৎ করে একটু অসুবিধায় পড়ি, বাচ্চারা সেই আগের মতোই চলতে চায়, বোঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার 2 জন বাচ্চা, ওরা কিন্তু খুব সুন্দর করে বোঝে। আবার কোনো আপুরা গল্প করে তাদের বাচ্চারাও খুব সুন্দর বোঝে। তো ডিফারেন্ট একটু হয় অনেক সময়, বাচ্চারা হয়ে যায় অনেক বাচ্চারা। তো বাচ্চাদেরকে ভালো মন্দ, অভাব এবং ভালোভাবে চলা সব কিছুতেই অভ্যস্ত থাকতে হবে। তো সেই দিকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব ভালো বোঝে যে আমাদের এখন একটু সাময়িক কষ্ট। আমার ছেলেটা এবং মেয়েটা দুজনেই বোঝে। ওদেরকে নিয়ে যখন আমরা বসি, কাউন্সিলিং করি, বলে যে আম্মু এই কষ্ট তো আমাদের সব সময়ের জন্য না, আল্লাহ চাইলে আমরা আরও ভালোভাবে চলবো, সাময়িক কষ্ট আমাদের। তো সাময়িক কষ্ট করে তোমরা আমাদের জন্য কত সুন্দর একটা বাড়ি বানাইতেছো, আমাদেরকে ভালো জায়গায় পড়াইতেছো, এইটাই তো সবচেয়ে বড় কথা। কে কি বললো, কে কি বললো, সেটা তুমি মনে কষ্ট নিও না। অনেক সময় আমার ছেলে মেয়েকে আমি বলি, দেখো আম্মু কি একটা কমেন্টস করছে। অনেক সময় ওরা মাঝে মাঝে দেখে, বিশেষ করে আমার মেয়েটা তো বড় হয়েছে, ও দেখে। তখন ও আমাকে সান্ত্বনা দেয়, দূর আম্মু ওরা পাগল, ওরা বোঝে না, ওরা তো জানে না আমাদের প্ল্যান কি, ওরা তো বোঝে না যে আমরা আসলে কি কি করতেছি। তো সেই জন্যই ওরা শুধু খাওয়াটাই বোঝে, যে কারণে তোমাকে এরকম আজে বাজে কমেন্টস করে বা বলে, যারা বলে। তো যেসব আপুমনি ভাইয়ারা আমার কষ্ট দেখে আমাকে সাহস দেন, সুন্দর সুন্দর কথা বলেন, এবং তারাও আমাকে দেখে এইভাবে চলার সাহস পান এবং বলেন যে আপু সাহস পাইতেছি তোমাকে দেখে, তোমার চলার স্টাইলটা দেখে আমরা সংসার সুন্দর করে গোছানোর শক্তি পেতেছি। এই যে পাওয়া, বিশ্বাস করেন ভাই বোনেরা, আমার ইউটিউবে আসার সার্থক। আমি যে কিছু করতে পারতেছি আমার দেখানোর মাধ্যমে, আমার বলার মাধ্যমে আপনারা যে সাহস পাইতেছেন, এইটার যোগ্য আমি ছিলাম কিনা আমি জানি না। তো সবই আল্লাহর ইচ্ছা। আপনারা আমাকে এত ভালোবাসছেন, এটা আল্লাহর কাছে আমি সত্যি কথা অনেক বড় একটা পাওনা আমার, যে আল্লাহ আমাকে এরকম সম্মান দিবে, এরকম ভালোবাসা দিবে, যেটা আপনারা আমাকে দিছেন। তো ভাই বোনেরা, যেহেতু সংসার চালিয়ে সেভিংস করা, কিভাবে চালাবেন, কিভাবে সঞ্চয় করবেন, এইসব নিয়ে আমার ভিডিওটা আপনাদের মাঝে বেশি পৌঁছে, আপনারা পছন্দ করেন, সেই নিয়েই কিন্তু কথা বলি। যে কারণে আমি আমার প্ল্যানগুলো শেয়ার করলাম, আমি আমার কষ্টটা কেন করি সেটাও শেয়ার করলাম। আশা করি এই ভিডিও থেকে অনেক আপুরাই অনেক কিছু বুঝতে পারবে, জীবন সংগ্রামটা কী এবং কেন করব, সেই জন্য কিন্তু সাহস পাবে। সেই জন্যই কিন্তু আমার এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো দেখুন ভাই বোনেরা, এখন কিন্তু সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে কিন্তু এই যে তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করলাম, রুটি বানাইলাম, ডিম ভাজি করলাম, এই যে এখন রুটি আমি সেঁকে নিব, তারপর পালং শাক রান্না করলাম। এগুলো কিন্তু খুব ভোরের কাজ, সকালবেলা উঠেই কিন্তু আমি এই কাজটা করছি, খুব দ্রুত করি। তারপরও আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিও মেক করা। এই যে দেখুন, ভিডিও আসলে আমি স্ট্যান্ডে ট্রাইপডে রাখলেও মাঝে মাঝে সরানো, এদিক থেকে ওই দিক নেওয়া, এইগুলো মেনটেন করে কতটুকু আসলো, ব্যাকগ্রাউন্ডটা কী আসলো, সব কিছু মিলে কিন্তু ভিডিওটা তৈরি করতে হয়। এই ভিডিওটা তারপরে আবার আমাকে সকালে এডিট করতে হবে, আপলোডের জন্য রেডি করতে হবে, সেটা কিন্তু কম কষ্ট না ভাই বোনেরা। তারপর কিন্তু ইউটিউবে সফলতার মুখ দেখতেছি। আপনারা ভালোবাসেন বলে আমি আসপিয়া ছোট্ট ছোট্ট পায়ে আপনাদের মাঝে এই অনলাইন জগতে আমি কিন্তু অনেক দূর পৌঁছে গেছি। আপনারা কিন্তু সাহায্য করছেন, আরও দূরে যেতে চাই, আরও মানুষ আমাকে চিনুক জানুক, এবং আমি আপনাদের কাছে শিখব। আপনারা আমার ভিডিও লাইফস্টাইল দেখে কিন্তু অনেক সাহস পাচ্ছেন,
এই যে সত্যতা তুলে ধরতেছি, এইটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়, আসলেই সত্যি। যারা বিশ্বাস করেন তারাই সাকসেস হবেন বা আপনারা সাহস পাবেন, যারা বিশ্বাস করেন না তারা ঠকে যাবেন। তো ভাই বোনেরা, আগামী ভিডিওতে কিন্তু আরও সুন্দর একটা প্ল্যান আসবে। আমি যেখানে আসি এই বাসাটা নিয়ে চিন্তা করতেছি যে এইখানে এই ব্যয়বহুল বাসায় আমি থাকবো কিনা বা কি করব, আরও কিভাবে আমার সংসার খরচটা সেভ করা যায়, সব কিছু বিবেক বিবেচনা করে আমি প্রত্যেক দিন আপডেট ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি আপনাদের যাদের সুন্দর সুন্দর বাজেট দেওয়া আছে সেই বাজেট প্ল্যান নিয়ে আসবো। অনেক আপুমনিরা বাজেট দিয়ে রাখছেন, আসলে একটা ভিডিওতে তো অনেক বাজেট দেওয়া যায় না, একটা বা দুইটা বাজেট দেওয়া যায়। তারপর আবার মাঝে মাঝে আমার লাইফস্টাইলও শেয়ার করে, তো সেই জন্য ধৈর্য ধরে আপুমনিরা অপেক্ষা করবেন আমার বাজেটগুলো দেখার জন্য। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সিনারির মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই যে আমি কতটা কষ্ট করি, কতটা বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনকে আগায় নিতেছি। আপনারাও পারবেন, ধৈর্যহারা হবেন না। সেই সাথে অল্প টাকায় কিভাবে সংসার চালানো যায় সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেন আপনারা কিছু আইডিয়া পান। আরও কিছু ভাই বোনেরা বলছেন কাপড় চোপড়ের কীভাবে কেনাকাটা করব সেই ভিডিও দেন। অবশ্যই আমি কাপড় চোপড় কীভাবে কেনাকাটা করছি বা করব, ভবিষ্যতে কি করব সেগুলো নিয়ে কিন্তু ভিডিও আসবে। তো একটু ধৈর্য ধরবেন। একটা মানে কমেন্টস করলে সেটার জন্য সাথে সাথে ভিডিও তৈরি করা যায় না, একটু অপেক্ষা করতে হয়। সিরিয়াল মেনটেন করে আমাকে একটার পর একটা ভিডিও আনতে হয়, চিন্তা করতে হয় আজকের ভিডিওর পরে কালকে আমি কোন কন্টেন্ট নিয়ে চলে আসবো, কোনটা ইম্পর্টেন্ট বেশি। তো যাই হোক ভাই বোনেরা, এখন সকালবেলা সমস্ত কাজ সেরে আমি কিন্তু দ্রুত চলে যাচ্ছি অফিসে। আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকেই যেন অনেক ভালো থাকেন আমি দোয়া রাখলাম। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। দেশ এবং প্রবাস থেকে যেসব ভাই বোনেরা ভিডিও দেখছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টাটা।